নন অর্গানিক হিয়ারিং লস। এটা সাধারণত কী হয়, এটা এক ধরনের হিয়ারিং লস যেটা অডিটরি সিস্টেমের মধ্যে কোনো সমস্যা নাই এবং পেশেন্ট ফিল করবে যে সে কম শুনে, এক্সাজারেটেড হিয়ারিং লস। এবং এটা বিভিন্ন কারণে হইতে পারে। সাধারণত এটা মেলিঙ্গারি কেসে হয়, যে পেশেন্ট ক্লেম করবে যে টাকার জন্য, এক্সট্রা টাকার জন্য। কোন ক্ষেত্রে? ইন্ডাস্ট্রিয়াল নয়েজ, যে ইন্ডাস্ট্রির মধ্যে অনেক বেশি নয়েজ হয় যার কারণে হিয়ারিং লস হচ্ছে, অথবা হেড ইনজুরি যদি থাকে, হেড ইনজুরি পেশেন্ট পার্টিকে ক্লেম করার জন্য, অটোটক্সিক ড্রাগ যদি কোনো ডাক্তারের অটোটক্সিক ড্রাগ যদি দিয়ে থাকে সেই ক্ষেত্রে ক্লেম করার জন্য করতে পারে। এটা তিন ধরনের নন অর্গানিক হিয়ারিং লস, তিন ধরনের। একটা হচ্ছে ফেইন্ট ডেফনেস অর মেলিঙ্গারিং, একটা হচ্ছে হিস্টেরিক্যাল ডেফনেস, আর একটা সাইকোজেনিক ডেফনেস, এই তিন জাতের। আচ্ছা, ক্লিনিক্যাল এক্সামিনেশন করলে কী পাবো? ক্লিনিক্যাল এক্সামিনেশন করলে আমরা সাধারণত প্রথমে পেশেন্টকে দেখব যে মেলিঙ্গারি কেসে সাধারণত পেশেন্টের শোনার জন্য বেশি ইফোর্ট দেখাবে, যে আমি অনেক বেশি শোনার চেষ্টা করছি কিন্তু শুনতে পাচ্ছি না। তারপরে কী করে? বারবার শুনতে চাপবে, বলে আরেকবার বললেন না, আরেকবার বললেন না, কী কোশ্চেন বললেন। আর এটা হচ্ছে কানের মধ্যে হাত দিয়ে, কানের পিছনে হাত দিয়ে চেষ্টা করবে যে বেশি যেন কানে শব্দ আসে, এটা অভিনয় করবে। তাছাড়া কী করে? পেশেন্টের চোখে চোখ তাকাবে না। চোখে চোখ তাকালে ওর একটা ভয় থাকবে, চোখে চোখ তাকানোর চেষ্টা করবে না, এবং হচ্ছে অসঙ্গতি জানাবে, যে লিপ মুভমেন্টের মধ্যে একটা ডিসক্রিপেন্সি দেখবো, অ্যাবনর্মাল লিপ মুভমেন্ট দেখবো। এবং এই পেশেন্টে আমরা সাধারণত যখন ইনভেস্টিগেশন করলে স্টেপিডিয়াল রিফ্লেক্স হচ্ছে ইউজুয়ালি প্রেজেন্ট থাকবে। স্টেপিডিয়াল রিফ্লেক্স দেখলে আমরা বুঝবো যে না, উনি তো শুনতে পায়। ইআর টেস্ট যদি করি সেক্ষেত্রে নর্মাল রেসপন্স পাবো, মানে হচ্ছে কানে কোনো অ্যাবনর্মালিটি নেই, পিটিএ। আচ্ছা, তারপর যদি এখন ডিফারেন্সটার মধ্যে দেখবো কি ট্রু হিয়ারিং লস আর ফেইন হিয়ারিং লস, অথবা অর্গানিক হিয়ারিং লস, নন অর্গানিক হিয়ারিং লস। সেই ক্ষেত্রে আমরা কী পাবো? সেই ক্ষেত্রে প্রথমে পেশেন্টের প্রেজেন্টেশন হবে রেশনাল, মানে যেমন হিয়ারিং লস তেমন সে রেসপন্স করবে। আর ফেইন্টের ক্ষেত্রে এক্সাজারেটেড, ভেরি এক্সাজারেটেড, মানে ও বেশি বেশি দেখানোর চেষ্টা করবে। আচ্ছা, তারপর হচ্ছে ইউনিল্যাটারাল ডেফনেস হবে কীরকম? কমপ্লিট হইতে পারে, কমপ্লিট হবে না কখনো যদি ট্রু হয়, আর যদি ফেইন হয় সেই ক্ষেত্রে কমপ্লিট হবে। আচ্ছা, তারপর চোখের আই কন্ট্যাক্ট থাকবে না, এবং অসঙ্গতি জানাবে, লিপ মুভমেন্টের সাথে অসঙ্গতি প্রকাশ পাবে। আরেকটা টেস্ট করতে পারি আমরা, যেমন হচ্ছে ল্যাম্বার্ট টেস্টটা কী জিনিস? সেটা হচ্ছে একটা ব্যারোনি নয়েজ বক্স প্লেস করব আমরা নর্মাল ইয়ারে, এবং পেশেন্টকে আমরা কিছু পড়তে দিব। তাতে হবে কি, পেশেন্ট যারা ট্রু হিয়ারিং লস যাদের, তারা জোরে জোরে কথা বলবে, কারণ শব্দের মধ্যে ও মনে করবে ও সামনের জন্য কম শুনতেছে। কিন্তু ফেইন্টের ক্ষেত্রে কী হবে? এ নর্মাল ভয়েসে কথা বলবে, স্লাইটলি একটু বাড়ায় কথা বলতে পারে। আচ্ছা, যদি আমরা রিপিটেডলি পিটিএ করি এবং স্পিচ অডিওমেট্রি করি, সেক্ষেত্রে ট্রুর ক্ষেত্রে ইউনিফর্ম রেজাল্ট হবে, মানে সব সময় সমান হবে। কিন্তু ফেইন্টের ক্ষেত্রে ভেরিয়েবল হবে, বিভিন্ন টাইমে বিভিন্ন রকম রেজাল্ট দেবে। আচ্ছা, রেসপন্স অফ ন্যাচারাল রেসপন্স ডিউরিং অডিওমেট্রি টেস্ট, রেসপন্সটা কেমন করবে? রেসপন্স হচ্ছে কি, উত্তর দিতে কেমন করবে? উত্তর দিতে কোনো ডিলে করবে না, যেমন পাবে তেমনই বলবে। কিন্তু ফেইন্টের ক্ষেত্রে ডিলে হবে, ও চিন্তা করবে যে এখন কি বলবো, এখন কি উত্তর দেবো। আচ্ছা, চিন্তা করবে, যার কারণে ডিলে হবে। আচ্ছা, হিয়ারিং টেস্ট আফটার হিপনোসিস, যদি ঘুমানোর পর যদি হিয়ারিং টেস্ট করে সেক্ষেত্রে কোনো ইমপ্রুভমেন্ট পাবো না, কিন্তু ফেইন্টের ক্ষেত্রে আমরা অনেক ইমপ্রুভমেন্ট পাবো। আচ্ছা, ডিফারেন্স করব, যদি আনমাস্কিং বোন কন্ডাকশন দেখি থ্রেশহোল্ড 2 কানের মধ্যে, তাহলে ট্রুর ক্ষেত্রে 15 ডেসিবেলের চেয়ে কম হবে। ট্রুর ক্ষেত্রে আনমাস্কিং বোন কন্ডাকশন ট্রুর ক্ষেত্রে 15 ডেসিবেলে কম হবে, কিন্তু ফেইন্টের ক্ষেত্রে 15 ডেসিবেলে বেশি হবে। আচ্ছা, ডিফারেন্স অফ আনমাস্ক ইয়ার কন্ডাকশন বিটুইন 2 ইয়ার, সেক্ষেত্রে 70 ডেসিবেলের কম হবে ট্রুতে, এবং হচ্ছে কি 70 ডেসিবেলের বেশি হবে ফেইন্টে। আচ্ছা, ডবল আস্কিং টিউব টেস্ট যদি করি, সেই ক্ষেত্রে পেশেন্ট রিপিট সেন্টেন্স ডেলিভার্ড ইন দ্য নর্মাল ইয়ারে রিপিটলি করতে পারবে, কিন্তু পেশেন্টের যখন আমরা ফেইন্ট পেশেন্ট করবো তখন ঠিক কনফিউজ থাকবে, আনএবল টু ট্রিট আইদার সেন্ট অর স্পোকেন।
আচ্ছা, স্টেপিডাল রিফ্লেক্স করলে আমরা স্টেপিডাল রিফ্লেক্সে ট্রুতে অ্যাবসেন্ট পাবো, আর হচ্ছে কি ফেইন্টের ক্ষেত্রে পজিটিভ পাবো। আর ইরা টেস্ট করব যদি, সেক্ষেত্রে ট্রুতে আমরা প্যাথোলজি পাবো, আর হচ্ছে নর্মাল রেসপন্স পাবো ফেইন্টের ক্ষেত্রে। এই হলো আমাদের নন অর্গানিক হিয়ারিং লসের মোটামুটি শর্ট নোট। মেলিগনিন ওটাইটিস এক্সটার্না, অথবা আরও কিছু নাম আছে, যেমন হচ্ছে স্কাল বেস অস্টিওমাইলাইটিস, টেম্পোরাল বোন অস্টিওমাইলাইটিস। এখন আমরা প্রথমেই এই কোশ্চেনের ক্ষেত্রে আমরা শর্ট নোটে আগে ডেফিনেশন লিখব। এটা কী ধরনের? এটা এগ্রেসিভ পোটেনশিয়ালি লাইফ থ্রেটনিং ইনফেকশন। এটা কোথায় হয়? সফট টিস্যু অফ দ্য এক্সটার্নাল এয়ার অ্যান্ড সারাউন্ডিং স্ট্রাকচার। এবং এই ইনফেকশনটা খুব তাড়াতাড়ি ছড়ায় পেরিওস্টেমে এবং বোনস অফ দ্য স্কাল বোনে, যার কারণে টেম্পোরাল বোন অস্টিওমাইলাইটিস হয়। এটা কি দিয়ে হয়? এটা পজিটিভ অর্গানিজম লাগবে, সিউডোমোনাস এরোজেনাস আর এসপারজিলাস দিয়ে। আচ্ছা, কাদের হয়? এটা হচ্ছে ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট, যেমন ডায়াবেটিস, বয়স্ক পেশেন্ট যেমন 60 ইয়ার্সের উপরে, এবং সাধারণত পুরুষ মানুষের বেশি হয়। আচ্ছা, এখন ক্লিনিক্যাল ফিচারে কী পাবো? ক্লিনিক্যাল ফিচার আমরা গদ বাঁধা, প্রথমে হচ্ছে সিভিয়ার আনরিমিটিং অটালজিয়া পাবো, তারপর অটোরিয়া পাবো, পুরুলেন অটোরিয়া পাবো, এবং কানে কম শুনবে, হেয়ারিং ইম্পেয়ারমেন্ট থাকবে, এবং সাধারণত লোকাল অ্যান্টিবায়োটিক খায়ও ভালো হচ্ছে না, একটা হিস্ট্রি দিবে। এছাড়া এছাড়া ক্রেনিয়াল নার্ভ পালসি পাইতে পারে, যেমন হচ্ছে 7 নার্ভ পালসি খুব সচরাচর মুখ বাঁকা নিয়ে আসতে পারে, অথবা 9, 10, 11, 12 নার্ভ পালসি হইতে পারে। তারপরে যেটা হইতে পারে 6 এবং 2 নাম্বার নার্ভের লিশন হইতে পারে। তাহলে প্রথমে হচ্ছে 7 নাম্বার নার্ভ। আচ্ছা, যখন আমি ক্যানেলটাকে দেখব তখন পাবো ইডিমেটাস, এয়ার ক্যানেলটাকে ইডিমেটাস পাবো, অথবা গ্রানুলেশন টিস্যু পাইতে পারি, অথবা এক্সপোজ বোন ইন দ্য এক্সটার্নাল অডিটরি ক্যান। এক্সটার্নাল অডিটরি ক্যানের স্কিন খাই ফেলছে, এক্সপোজ বোন হয়ে আছে, এবং এটা একটা হিস্ট্রি থাকতে পারে, ইয়ার ক্যানেল ট্রমার একটা হিস্ট্রি থাকতে পারে। এটা যখন আমাদের অস্টিওমাইলাইটিস হয়, যখন ইনফেকশনটা বেশি হয়ে যাবে, সেই ক্ষেত্রে কমপ্লিকেশন কী হতে পারে? এটা মেনিনজাইটিস করতে পারে, সেরিব্রাল অ্যাবসেস করতে পারে, সিগময়েড সাইনাস থ্রম্বোসিস করতে পারে, এটা লেটার সাইন, এবং এইটি ক্ষেত্রে পুয়ার প্রগনোসিস। এখন আমরা এটাতে ইনভেস্টিগেশন কী করবো? ইনভেস্টিগেশন করবো প্রথমে ইনফ্ল্যামেটরি সাইন দেখার জন্য সিবিসি করবো, সিআরপি করবো, তারপরে এইচএসসিটি অফ টেম্পোরাল বোন করবো, এইচএসসিটি টেম্পোরাল বোন করে দেখবো আইসোডেন্স লিশন পাবো আমরা ডিপ মিয়েটাসে। আর কোথায় ডিপ মিয়েটাসে পাবো? মিডিল ইয়ারে পাবো, স্কাল বোনে পাবো, অ্যান্ড বোন ইরোশন থাকতে পারে, বোন ইরোশন থাকে দেখবো। আচ্ছা, এমআরআই করতে পারি। এমআরআই করবো কেন? এমআরআই করবো সফট টিস্যু এনএসপিড অফ দ্য স্কাল বেসে দেখার জন্য, এবং এটা ট্রু মেলিগনেন্সি থেকে ডিফারেন্সিয়েট করবে, যে সফট টিস্যুটাকে এনহ্যান্সমেন্টটা দেখে আমরা ডিফারেন্সিয়েট করব, এবং এটাকে ডায়াগনোসিস করার জন্য ইনিশিয়ালি বোন স্ক্যান করতে পারি টেকনিনিয়াম 99 দিয়ে। এটা আমরা ইনিশিয়াল ডায়াগনোসিসের জন্য করতে পারি, কিন্তু ফলো আপের জন্য আমরা গেলিয়াম 67 স্ক্যানিং করি ফলো আপের জন্য। আচ্ছা, এখানে যেহেতু পাস আসতেছে, সেহেতু আমরা কালচার সেন্সিটিভ করতে পারি, আর একটা হচ্ছে স্পেক্ট সিটি করতে পারি। কালচার সেন্সিটিভ করে আমরা সিউডোমোনাস পাবো, অথবা এসপারজিলাস পাবো। এখন ট্রিটমেন্টের ক্ষেত্রে প্রথমেই হচ্ছে পেশেন্টকে হসপিটালে ভর্তি করতে হবে, ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, ওরাল টয়লেটিং করতে হবে, লোকাল ড্রপ ব্যবহার করতে হবে। আর হচ্ছে সিস্টেমিকের জন্য কী করবো? সিস্টেমিকের জন্য আমরা প্রথমেই হচ্ছে আইভি অ্যান্টি সিউরোমোনাল অ্যান্টিবায়োটিক দেবো। কী কী আছে? সিপ্রোফ্লক্সাসিন, সেপ্টাজিডিম, মেরোপেনাম, আইপেনাম, ইমিপেনাম। আচ্ছা, যদি সিপ্রোফ্লক্সাসিন রেজিস্ট্যান্ট থাকে, সেক্ষেত্রে রিফাম্পিসিন দিব। আচ্ছা, প্যারেন্টাল অ্যান্টিবায়োটিক দেওয়ার পর যদি পেশেন্টের সিমটম কমা শুরু করে, গ্রানুলেশন টিস্যু পেইন এগুলো কমে যায়, বা সিআরপি কমে যায়, সেক্ষেত্রে আমরা পরবর্তী ওরাল অ্যান্টিবায়োটিক দেবো। আর ওরাল অ্যান্টিবায়োটিক 1.5 মাস থেকে 2 মাস কন্টিনিউ করব। তারপর হচ্ছে, এখন যদি আমার অসুখটা হয় অ্যাসপারজিলাস দিয়ে হয়, সেক্ষেত্রে এটা একটা ফাঙ্গাস, সেহেতু এমফোটারসিন বি দিয়ে ট্রিটমেন্ট করব, অথবা ইট্রাকোনাজল দিয়ে ট্রিটমেন্ট করব। এবং এটা আমরা ফলো আপ দেখার জন্য সাধারণত গেলিয়াম 67 দেখে তারপরে আমরা অ্যান্টিবায়োটিক থেরাপিটা বন্ধ করি, এটা যদি আইডিয়ালি বলি। আচ্ছা, তারপরে আমাদের সিস্টেম অ্যান্টিবায়োটিক গেলে এখন আমাদের পেইন কিলার দিতে হবে, ভালো পেইন কিলার দিতে হবে। দেন হচ্ছে আরেকটা দিতে পারি নিউয়ার অ্যাডজুভেন্ট ট্রিটমেন্ট, হাইপারবোরিক অক্সিজেন থেরাপি দিতে পারি। এছাড়া কী করতে পারি? আর যদি আমাদের সার্জারি লাগে, যেমন গ্রানুলেশন টিস্যু রিমুভ করব, তারপরে সিকুস্ট্রামটা রিমুভ করব, তারপরে যদি পেশেন্ট ইমপ্রুভ না করে, সেক্ষেত্রে মাস্টয়েডেক্টমি করতে হইতে পারে রেডিক্যাল যদি লাগে। এবং
এবং কনজারভেটিভ ট্রিটমেন্ট যদি 4 সপ্তাহেরও ক্লিয়ার না হয় সেক্ষেত্রে, এবং যদি পেশেন্ট ইমপ্রুভ না করে এবং সিগোস্টাম থাকে সেক্ষেত্রে ফলো আপে করবো, ফলো আপে হিস্ট্রি নিব, ক্লিনিক্যাল এক্সামিনেশন করবো, সিআরপি করবো, ইএসআর করবো। প্রগনোসিস, যদি ট্রিটমেন্ট করা হয় তাহলে মোর্টালিটি, অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট করে সেক্ষেত্রে মোর্টালিটি 10% নেমে আসে। আর যদি ট্রিটমেন্ট না করায় সেক্ষেত্রে মোর্টালিটি 80% পর্যন্ত চাইতে পারে। কিন্তু যদি ক্রেনিয়াল না পালসি থাকে সেক্ষেত্রে প্রগনোসিস খুবই পুয়ার। আচ্ছা, এটাকে মেলিগনেন্সি বলতেছে কেন? কারণ সিভিয়ার পেইন, নার্ভ ইনভলভমেন্ট, বোন ইনভলভমেন্ট অ্যান্ড হাই রেট অফ মোর্টালিটি, সেই জন্য ওটাটিস এক্সটার্নাল মেলিনজাইটিস মেলিগনেন্সি বলি আমরা। হার্পেস জোস্টার ওটিকাস, এর আরেকটা নাম হচ্ছে রামসে হান্ট সিনড্রোম। এটাতে কি হয়? হার্পেস জোস্টার ইনফেকশন হয়, হার্পেটিক ভাস্কুলার র্যাশ হয়, মিয়েটাল স্কিন পিনা পোস্ট অরিকুলার গ্রুপ হয়। সাথে যদি আমার ফেশিয়াল নার্ভ পালসি থাকে সেক্ষেত্রে আমরা এটাকে রামসে হান্ট সিনড্রোম বলবো। আর যদি ফেশিয়াল নার্ভ পালসি না থাকে তাহলে আমরা এমনি হার্পেস জোস্টার ওটিকাসই বলবো। আচ্ছা, তারপরে হচ্ছে এটা ছাড়াও আমাদের আরও ফেশিয়াল নার্ভ পালসি ছাড়াও আরও কিছু সিমটম হইতে পারে, যেমন হচ্ছে ফিফথ নার্ভ এবং এইট নার্ভ ইনভলভমেন্টের জন্য। ফিফথ নার্ভের জন্য অ্যানেস্থেসিয়া অফ দ্য ফেস, আর এইট নার্ভের জন্য গিরিনেস বা ভার্টাইগো হইতে পারে, হেয়ারিং ইম্পেয়ারমেন্ট হইতে পারে। আর এটার কজ কি বলবো? কজ বলবো হার্পেস জোস্টার ভাইরাস, হার্পেস জোস্টার ভাইরাসের কারণে হইতে পারে। এটা কি করে? এটা হচ্ছে জেনিকুলেট গ্যাংলিয়া অফ দ্য ফেশিয়াল নার্ভকে ইনভলভ করে। এটা ছাড়াও স্পাইরাল গ্যাংলিয়া, ফিফথ নার্ভ আর ভেস্টিবুলার গ্যাংলিয়া এইট নার্ভকে ইনভলভ করে। স্পাইরাল অ্যান্ড ভেস্টিবুলার গ্যাংলিয়া অফ দ্য এইট নার্ভ এবং ফিফথ নার্ভ ইনভলভ করে। হিস্ট্রিতে আমরা কী পাবো? হিস্ট্রিতে আমরা প্রথমেই কমন হচ্ছে, প্রথমেই পাবো কি? পেশেন্টের পেইন পাবো, হিয়ারিং ইম্পেয়ারমেন্ট পাবো, তারপর হচ্ছে ভেসিকুলার রেস্ট পাবো, কারণ হচ্ছে রেস্ট নিয়ে আসবে পেশেন্ট। রেস্ট পাবো কোথায়? এয়ার ক্যানেলে, পিনাতে, টিম্প্যানিক মেমব্রেনের পোস্ট অরিকুলার গ্রুপে এবং ওভার দ্য ফেস, এগুলোতে পাবো। তারপরে আর কি হতে পারে? রেস্টের পরে হচ্ছে ফেশিয়াল পালসি থাকতে পারে, অথবা অ্যানেস্থেসিয়া ওভার দ্য ফেস থাকতে পারে। এছাড়া হইতে পারে কি? এছাড়া হইতে পারে আমাদের হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, তো বলছি সেন্সরি নিউরাল হিয়ারিং ইম্পেয়ারমেন্ট হবে। এছাড়া হইতে পারে টিনিটাস অ্যান্ড গিরিনেস অথবা ভার্টাইগো। এইট নার্ভের জন্য টিনিটাস এবং ভার্টাইগো হবে। আচ্ছা, এক্সামিনেশন করলে কী হবে? এক্সামিনেশন করলে প্রথমে আমরা পাবো রেস্ট পাবো, তারপরে হচ্ছে পালপেশন করলে টেন্ডারনেস পাবো ট্রেগাসে, পিনাতে। আর অটোস্কোপি করলে আমরা ভেসিকল পাবো এক্সটার্নাল অডিটরি ক্যানেলে, কিন্তু টিম্প্যানিক মেমব্রেন নর্মাল পাবো। আর যে ফেশিয়াল নার্ভ হচ্ছে, ফেশিয়াল নার্ভ ইনভলভমেন্ট আছে এখানে দেখবো, লোয়ার মোটর নিউরন অন টাইপ ফেশিয়াল নার্ভ ইনভলভমেন্ট হইতে পারে। এছাড়া আমরা এখানে টিউনিং ফোক টেস্ট করবো, কারণ হচ্ছে সেন্সরি নিউরাল হেয়ারিং লস হবে, কারণ ভিতরে এখানে ইনভলভমেন্ট হবে। এছাড়া আমরা আর কি এক্সামিনেশন করবো? ক্লিনিক্যাল এক্সামিনেশন কান ছাড়া আমরা নোজ, থ্রোট এগুলো এক্সামিনেশন করে দেখবো। ট্রাইজেমিনাল নার্ভ দেখবো, অ্যানেস্থেসিয়া, প্যারাস্থেসিয়া, নামনেস ওভার দ্য ফেস। আচ্ছা, ইনভেস্টিগেশনে কী করবো? ইনভেস্টিগেশনে প্রথমে করবো পিওটোনোডিওমেট্রি করবো, আর হার্পেস জোস্টার আইডেন্টিফিকেশন করার জন্য পিসিআর করতে পারি। স্পেসিফিক ট্রিটমেন্ট কী করবো? স্পেসিফিক ট্রিটমেন্টের মধ্যে এটা যেহেতু ভাইরাল অসুখ সেহেতু অ্যান্টিভাইরাল দেবো হাই ডোজে, 800 মিলিগ্রাম দিব দিনে 5 বার করে 5 দিন। আর একটা কী দিতে পারি? স্টেরয়েড দিব। স্টেরয়েড 1 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট হিসাবে দিব 5 দিন, তারপরে টেপারিং করবো। আচ্ছা, দেন হচ্ছে জেনারেল মেজার কী করবো? স্পেসিফিক মেজার করবো জেনারেল মেজারের মধ্যে প্রথমে হচ্ছে হার্পেটিক ভাইরাস ইনফেকশন, সেই জন্য আমরা এটাকে কী করবো? প্রথমেই রিঅ্যাসুরেন্স করবো, অ্যানালজেসিক দিব, তারপর হচ্ছে আই প্রোটেকশন করতে হবে, কারণ প্যারালাইসিস হওয়ার কারণে চোখ খুলে থাকতে হবে। চোখ খুলে থাকার কারণে আমরা কী করবো? আর্টিফিশিয়াল টিয়ার দেবো, মিথাইল সেলুলোজ দিব, আর হচ্ছে কি আই ওয়াইনমেন্ট ব্যবহার করতে হবে যেন ঘর্ষণে ক্যারাটারিস না ডেভেলপ করে। আর হচ্ছে ফিজিওথেরাপি দিব, ফেশিয়াল মাসেলের ফিজিওথেরাপি দিব। এর প্রগনোসিসের ক্ষেত্রে যদি কিছু বলি, প্রগনোসিস হচ্ছে রামসে হান্ট সিনড্রোম হলে এটার প্রগনোসিস অনেক খারাপ অন্য ইডিওপ্যাথিক ফেশিয়াল প্যারালাইসিসের চেয়ে। আচ্ছা, আর হচ্ছে 10% পেশেন্ট রিকভারি করে উইদাউট কোনো রকম লস ছাড়াই। আচ্ছা, এটাই হলো সর্বশেষ।
ফারাঙ্কুলোসিস এক্সটার্নাল লেয়ারে এবং হেয়ার ফলিকল সিঙ্গেল হেয়ার ফলিকলে হয় এবং এটা কার্টিলেজিনাস পোর্শনে হয়। এটা কি দিয়ে হয়? স্টেফাইলোকোকাস অরিয়াস দিয়ে হয় এবং এটা সিমটম কিন্তু ভেরি পেইনফুল এবং কানে হচ্ছে লেয়ার ব্লকেজ থাকতে পারে, ব্লকেজ সেন্সেশন থাকতে পারে, আর এক্সুডেড সেরো সেঙ্গুইনাস ডিসচার্জ থাকতে পারে এবং আমরা এটাকে নর্মাল দেখলে পেইন পাবো, অটোস্কোপি করা ডিফিকাল্ট হবে। কিন্তু এটার মধ্যে একটা মনে মনে রাখার জিনিস হচ্ছে, এটা হচ্ছে সেলুলাইটিস হইতে পারে, সেলুলাইটিস হইতে পারে, মাস্টার্ডাইটিস মনে হইতে পারে, কিন্তু সেলুলাইটিস হয়ে কানের পিছনে ছড়া যেতে পারে। ট্রিটমেন্ট কী করবো? ট্রিটমেন্ট হচ্ছে ওরাল সিস্টেমিক অ্যান্টি স্টেফাইলোকোকাল অ্যান্টিবায়োটিক দিব, কারণ স্টেফাইলোকোকাস অরিজিস দিয়ে হয়। অ্যান্টিবায়োটিক কী কী আছে? চয়েস অফ ট্রিটমেন্ট অ্যান্টিবায়োটিক হচ্ছে ফ্লুক্লোক্সাসিন দিতে পারি, সেফালোস্পোরিন দিতে পারি, ক্লিন্ডামাইসিন দিতে পারি, কুইনোনল দিতে পারি, ম্যাক্রোলিড দিতে পারি। এবং টপিক্যাল ট্রিটমেন্ট কী করতে পারে? গ্লিসারল ইন ইকথামল সলিউশন, গ্লিসারল ইন ইকথামল সলিউশনে ব্যবহার করে কানের মধ্যে দিয়ে রাখতে পারে। তাতে কী হবে? হাইগ্রোস্কোপিক অ্যাকশন হবে এবং কজেস ডিহাইড্রেশন অফ দ্য এয়ার ক্যানেল, এয়ার ক্যানেল ডিহাইড্রেশন থাকবে এবং সোয়েলিংটা কমবে। এছাড়া যদি বেশি হয় সেই ক্ষেত্রে কী করতে পারি? আমি ইনসিশন ড্রেনেজ করে দিতে পারি। এখানে একটা পয়েন্ট আছে, রিকারেন্ট ওটাইটিস এক্সটার্না, রিকারেন্ট ফারাঙ্কুলোসিস অফ দ্য এক্সটার্নাল অডিটরি ক্যানেল। সেই ক্ষেত্রে একই জিনিস, শুধুমাত্র এখানে যেটা হবে অ্যাসোসিয়েট ফ্যাক্টরের মধ্যে থাকতে পারে কিছু জিনিস, যেমন হচ্ছে ডায়াবেটিস মেলারিস পেশেন্ট থাকতে পারে, হাইপার গামা গ্লোবুলিনেমিয়া থাকতে পারে, ডিসফেগোটমি, ডিসফেগোসাইটোসিস হইতে পারে। এই তিনটা জিনিস, ডায়াবেটিস মেলারিস, হাইপোগামা গ্লোবুলিনেমিয়া আর ডিসফেগোসাইটোসিস হইতে পারে, এই তিনটা জিনিস হইতে পারে। এছাড়া হচ্ছে ট্রিটমেন্ট আগের মতোই সেম, শুধুমাত্র এইখানে আমরা রিকারেন্ট যেহেতু, সেই ক্ষেত্রে আমরা টপিক্যাল কিছু ইউজ করব, যেমন হচ্ছে টপিক্যাল মিউপিরিসন ব্যবহার করতে পারি। এবং এর সাথে হচ্ছে অন্যান্য ট্রিটমেন্ট তো দিবই, অ্যান্টিবায়োটিক ফ্লুক্লোক্সাসিন দিব, এবং সাথে হচ্ছে কারেকশন করতে পারি হাইপোফেরোমিয়া, মানে ফলিক অ্যাসিড যদি কমে যায় অথবা জিঙ্ক যদি কমে যায় সেক্ষেত্রে জিঙ্কের ট্রিটমেন্ট দিব। এখন হচ্ছে আমাদের মাস্টার্ডাইটিস আর ফারাঙ্কুলোসিসের মধ্যে পার্থক্য কী? মাস্টার্ডাইটিস ফারাঙ্কুলোসিসের মধ্যে পার্থক্য হচ্ছে, মাস্টার্ডাইটিস হচ্ছে মিডল ইয়ার ডিজিজ আর ফারাঙ্কুলোসিস এক্সটার্নাল অডিটরি ক্যানেল ডিজিজ। মাস্টার্ডাইটিসের ডেফনেস থাকবে, কানে কম শুনবে, কিন্তু ফারাঙ্কুলোসিসে কোনো কম শুনবে না। মাস্টার্ডাইটিসে মাস্টার্ডের মধ্যে কনজেশন থাকবে আর ফারাঙ্কুলোসিসে পোস্ট অডিকুলার গ্রুপে কনজেশন থাকবে। আর পেইন থাকবে মাস্টার্ডের মধ্যে আর পেইন থাকবে ফারাঙ্কুলোসিসে পুরা কানের মধ্যে। এবং টিম্প্যানিক মেমব্রেন দেখলে, টিম্প্যানিক মেমব্রেন ভিজুয়ালাইজ করা যাবে, নর্মাল থাকবে যদি ভিজুয়ালাইজ করা যায়। আর মাস্টার্ডেক্টমির ক্ষেত্রে, মাস্টার্ডাইটিসের ক্ষেত্রে টিম্প্যানিক মেমব্রেনটা আমরা দেখব মিডল ইয়ার ক্লেফটের মধ্যে ইনফেকশনের কোনো সাইন থাকতে পারে। এবং হচ্ছে কি মিউকোপুরুলেন্ট ডিসচার্জ থাকতে পারে মাস্টার্ডাইটিসে। আর হচ্ছে ফারাঙ্কুলোসিসে সাধারণত ওয়াটারে ডিসচার্জ থাকে, কোনো লিম্ফ নোড ইনভলভ হয় না, কিন্তু ফারাঙ্কুলোসিসে লিম্ফ নোড ইনভলভ হইতে পারে পোস্ট অরিকুলার রিজনে। আর রেডিওলজি করলে আমরা দেখব মাস্টার্ডে কিছু চেঞ্জ থাকতে পারে ইনফ্লামেশনের জন্য, কিন্তু ফারাঙ্কুলোসিসে কোনো চেঞ্জ পাবো না। এই গেল ফারাঙ্কুলোসিস। অটোমাইকোসিস কি? অটোমাইকোসিস একটা ফাঙ্গাল কানের ইনফেকশন, যেটা সাধারণত সুপারফিশিয়াল হয় এবং ডিফিউজ ফাঙ্গাল ইনফেকশন হয় কানের এয়ার ক্যানেলের মধ্যে। কী কী দিয়ে হইতে পারে? এসপারজিলাস দিয়ে আর ক্যানিডা দিয়ে। এসপারজিলাসের মধ্যে তিনটা স্পেসিস আছে, এসপারজিলাস নাইগার, এসপারজিলাস ফ্লাভাস, এসপারজিলাস ফুমিগেটাস, আর ক্যানিডার মধ্যে ক্যানিডা আছে। এটা কাদের হয় সাধারণত? এটা সাধারণত এডাল্টদের বেশি হয়, চিলড্রেনদের কম হয়, এবং সে পুরুষ মহিলা দুজনের হইতে পারে। প্রিডিসপোজিং ফ্যাক্টর, বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রিডিসপোজিং ফ্যাক্টর। এটা কখন হয়? এটা যদি তোমার ওয়ার্ম আর হিউমিড ইনভায়রনমেন্ট থাকে সেই ক্ষেত্রে হইতে পারে, অথবা যদি সেবরিক ডার্মাটাইটিস হইতে পারে থাকে সেই ক্ষেত্রে হইতে পারে। যদি টপিক্যাল অ্যান্টিবায়োটিক যদি টপিক্যাল অ্যান্টিবায়োটিক ব্যবহার করে সেই ক্ষেত্রে হইতে পারে, অথবা যদি ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট, যেমন এইচআইভি ইমিউনো কম্প্রোমাইজ স্ট্যাটাস যদি থাকে, এইচআইভি, প্রেগনেন্সি, ডায়াবেটিস মেলাস, এইসব ক্ষেত্রে হইতে পারে। সিমটম কি? সিমটম কমন সিমটম প্রথমত হচ্ছে ওরাল ফুলনেস থাকবে, পেইন থাকবে, হেয়ারিং ডিফিকাল্টি থাকবে। এগুলো ছাড়াও কী হবে? ইচিং থাকবে, পেশেন্টের এখানে ইচিং থাকবে এবং টিনিটাস থাকবে। এবং আমরা একটা ডিসচার্জ পাবো, ওয়াটার ডিসচার্জ পাবো। ডিসচার্জটা কীরকম হবে? ওয়াটারি ডিসচার্জ ফ্রম দ্য এয়ার উইথ মাস্টি ওয়াটার, মানে মাটি মাটি গন্ধ করবে। আচ্ছা, সাইন কী পাবো? সাইনের মধ্যে আমরা পাবো, যখন আমরা ডিসচার্জটা দেখবো তখন দেখতে পারি এটা কালো হইতে পারে, গ্রে হইতে পারে, নীল হইতে পারে, হলুদ হইতে পারে, সাদা হইতে পারে, ডেব্রিস, এবং হোয়াইট মেমব্রেনের মতো মনে হবে। এবং এটার মধ্যে অনেক সময় হাইফিও দেখা যেতে পারে ফাঙ্গাসের। ক্লিনিক্যাল এক্সামিনেশন হচ্ছে ডায়াগনোসিসে ক্লিনিক্যাল এক্সামিনেশন করেই
মেইনলি। তাছাড়া হচ্ছে মাইক্রোস্কোপি এক্সামিনেশন করে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ফাঙ্গাস ডায়াগনোসিস করতে পারি। এরপর হচ্ছে ট্রিটমেন্ট কী করবো, ট্রিটমেন্ট হচ্ছে আগের সেম জিনিস, ডেব্রিস রিমুভ, কোরাল টয়লেটিং করবো, অ্যান্টি ফাঙ্গাল ড্রপ দিব। তারপর হচ্ছে রেজিস্ট্যান্স কেসে আমরা অ্যাথলেটস ফুডস যেমন হইতে পারে সেক্ষেত্রে অ্যাথলেটস ফুডস কিনা ইনক্লুড হয়েছে কিনা সেক্ষেত্রে এক্সক্লুড করবো। ফাঙ্গাল ইনফেকশন না অন্য কিছু ইনফেকশনের জন্য আমরা পরবর্তীতে ওখান থেকে সোয়াব নিয়ে কালচার করবো, অন্যরকম ট্রিটমেন্ট দেবো। আচ্ছা, ঠিক আছে, এটা হলো অটোমাইক্রোসিস। বুলাস মাইরিনজাইটিস, এটা এক ধরনের ভেসিকুলার লিশন হইতে হয় যে টিম্প্যানিক মেমব্রেনের সুপারফিশিয়াল লেয়ারে। এটা কি কি দিয়ে হয়, এটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, মাইক্রোপ্লাজমা নিউমোনি দিয়ে হয়। এটা কোথায় হয়, এটা টিম্প্যানিক মেমব্রেনের আউটার এপিথেলিয়াম অ্যান্ড লেমিনার প্রোপ্রিয়ার মাঝেই হয়। এবং এটা কখন হয়, কোন বয়সে হয়, এটা সাধারণত যে কোনো বয়সে হইতে পারে, কিন্তু ছোট বাচ্চাদের, চিলড্রেন, এডোলেসেন্স এবং ইয়ং এডাল্টদের বেশি হয়। সিমটম কী পাবো, সিমটম পাবো এর মধ্যে সাডেন অনসেট অফ সিভিয়ার পেইন, ইউনিলেটাল পেইন, থ্রম্বিং পেইন, মানে অনেক বেশি ব্যথা। এবং এটা সাধারণত একটা হিস্ট্রি থাকবে, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের সাথে একটা হিস্ট্রি থাকতে পারে। এবং আমরা যখন দেখবো কানের মধ্যে মনে হবে রক্ত আসছে, রুমে পেশেন্টের মা বলবে রক্ত আসছে, কয়েক ঘন্টা আগে রক্ত আসছে, ব্লিডিং আসছে। আচ্ছা, পেশেন্টের হিয়ারিং ইম্পেয়ারমেন্ট থাকতে পারে, হিয়ারিং ইম্পেয়ারমেন্ট কন্ডাক্টিভ সেন্সরিনাল দুটোই হতে পারে। আমরা যখন সাইন দেখবো তখন কি দেখবো, কানের মধ্যে ব্লিস্টার দেখবো, ব্লিস্টার যেটা ব্লাড ফিল হইতে পারে, সেরোস্যাঙ্গিনাস সেরাস হইতে পারে। আর হচ্ছে টিম্প্যানিক মেমব্রেনটা আমরা দেখবো ইনটেক। আর হচ্ছে মিডিল ইয়ারে আমরা অনেক সময় ইয়ে দেখতে পারি, মিডিল ইয়ারে ফ্লুইড থাকতে পারে। আচ্ছা, এবং ডেফনেস থাকতে পারে, ডেফনেস লেস কমন। আচ্ছা, তারপরে ডায়াগনোসিস কী করবো, ক্লিনিক্যালি মেইলে ডায়াগনোসিস করা হয়। তারপরেও আমরা ডিডিতে কী কী রাখবো, ডিডিতে রাখবো একুট ওটাইটিস মিডিয়া রাখবো, হার্পে জোস্টার ওটিকাস রাখতে পারি, রামসাইন সিনড্রোম রাখতে পারি। এখন আমরা ইন্সপেকশন করব, ইন্সপেকশন করে কীভাবে করি, ইন্সপেকশন করে দেখবো মাইক্রোস্কোপি নিচে ডায়াগনোসিস করার জন্য, দরকার লাগলে অটোস্কোপি করবো, টিম্প্যানোমেট্রি করে দেখবো মিডিল ইয়ারে কোনো কী অবস্থা। তারপর কোনো নার্ভ ইনভলভ আছেন কিনা আমরা দেখবো, রামসে হান্ট সিনড্রোম থেকে ডিফারেন্সিয়েট করার জন্য পিওরটোন অডিওমেট্রি করে দেখবো কোনো রকম হিয়ারিং ইম্পেয়ারমেন্ট আছে কিনা। কালচার করতে পারি, যদি ব্লিস্টার থেকে কিছু মনে হয় তাহলে আমরা কালচার করতে পারি। আচ্ছা, ম্যানেজ করবো কীভাবে, ম্যানেজমেন্ট হচ্ছে কি মেইনলি হচ্ছে অনলি অ্যানালজেসিক। যদি মিডিল ইয়ার ইনফেকশন থাকে সেক্ষেত্রে আমরা একুট ওটাইটিস মিডিয়া হিসেবে চিন্তা করবো। যদি বাচ্চাদের হয় সেক্ষেত্রে আমরা 2 বছর নিচে, সেই ক্ষেত্রে আমরা একুট ওটাইটিস মিডিয়া হিসেবে চিন্তা করবো। কিন্তু আর যদি সেন্সর নিউরাল হিয়ারিং লস হয় সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দিব। এখন আউটকাম হচ্ছে মেজরিটি কেসে কয়েকদিনের মধ্যে রিকভারি হয়ে যায়, কিন্তু পেশেন্টের 6% পেশেন্টের সেন্সর নিউরাল হিয়ারিং লস থাকতে পারে। এখন নেক্সট হচ্ছে গ্রানুলার মাইরিনজাইটিস। গ্রানুলার মাইরিনজাইটিসটা কী হয়, গ্রানুলার মাইরিনজাইটিস হচ্ছে একটা ওয়াটারি সেকশন যেখানে গ্রানুলেশন টিস্যু হয়, ল্যাটারাল অ্যাসপেক্ট অফ দ্য টিম্প্যানিক মেমব্রেনের গ্রানুলেশন টিস্যু হয় উইথ পসিবল ইনভলভমেন্ট অফ দ্য এক্সটার্নাল অডিটরি ক্যানেল। তাহলে টিম্প্যানিক মেমব্রেনের গ্রানুলেশন তৈরি হয়। এর আগে ছিল বুলাস তৈরি হয়, বুলা তৈরি হতো, এখানে হচ্ছে গ্রানুলেশন টিস্যু হচ্ছে ল্যাটারাল অ্যাসপেক্ট অফ দ্য টিম্প্যানিক মেমব্রেনে, এবং এটা এক্সটার্নাল অডিটরি ক্যানেল থাকতে পারে। প্যাথোলজি কী হচ্ছে, প্যাথোলজি নন স্পেসিফিক ইনজুরি হওয়ার কারণে হইতে পারে লেমিনা প্রোপ্রিয়াতে অফ tympanic membrane suppress epithelialization by the lead which lead to development of the granulation tissue. কজ কি, এটা বেশি ইম্পর্টেন্ট। কজ হচ্ছে হাই এম্বিয়েন্ট টেম্পারেচার, বেশি বেশি তাপমাত্রার মধ্যে থাকলে সুইমিং করে যায় তাদের হইতে পারে, লোকাল পুয়ার হাইজিন যদি মেনটেন করে সেই ক্ষেত্রে হইতে পারে, বা লোকাল যদি কান খোঁচা অথবা ফরেন বডি থাকে সেই ক্ষেত্রে হইতে পারে। এছাড়াও হইতে পারে পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন অফ দ্য টিম্প্যানিক মেমব্রেন গ্রাফটিংয়ের ক্ষেত্রেও হইতে পারে। ইটিওলজিটা বেশি ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে সিমটম আগের মতো ডিসচার্জ, পেইন, ডেফনেস সেগুলোই থাকবে, সাথে টিনিটাস থাকতে পারে। আর হচ্ছে অটোস্কোপি করলে কী পাবো, অটোস্কোপি করলে আমরা পুরুলেন সিকুয়েশন থাকতে পারে আর গ্রানুলেশন টিস্যু থাকতে পারে। সেই ক্ষেত্রে আমরা গ্রানুলেশন টিস্যু পরিষ্কার করবো এবং ইয়ে করবো, মুভিং করতে পারি। আচ্ছা, ইনভেস্টিগেশন কী করবো, প্রথমেই হচ্ছে কি ইনভেস্টিগেশনে মাইক্রোস্কোপি এক্সামিনেশন করবো, অটোস্কোপি করবো, টিম্প্যানোমেট্রি করবো। টিম্প্যানোমেট্রি করলে আমরা মিডিল ইয়ার নর্মাল পাবো। আর পিওরটোন অডিওমেট্রি করলে আমরা কন্ডাক্টিভ টাইপ হিয়ারিং লস পাবো। কালচার করতে পারি, কালচার করলে আমরা প্যাথোজেন ফাঙ্গাস পাইতে পারি।
কালচার করে সানগ্লাস পেতে পারি। আর ইমেজিং করবো, ইমেজিং করলে HSCT করলে আমরা কোনো কন্টিনিউয়াস মিডিয়া ছাড়া আর কিছুই পাবো না। আর হচ্ছে বায়োপসি করবো, বায়োপসি করবো গ্রানুলেশন টিস্যু দেখবো, গ্রানুলেশন টিস্যু থেকে বায়োপসি করে দেখবো কোনো হিস্টোলজিক্যাল কোনো ফাইন্ডিংস বা ক্যান্সার এক্সক্লুড করার জন্য। ইমেজিং করবো কেন, ইমেজিং করে দেখবো গ্রানুলেশন টিস্যুটাকে ভিতরে কোনো গ্রানুলেশন টিস্যু আছে কিনা বা কোনো কোলেস্টেটোমা বা কোনো ধরনের কানের COM এর কোনো প্যাথোলজি কিনা সেটা দেখার জন্য। আচ্ছা, এটা ডিডি কি রাখবো, ডিডি হচ্ছে COM প্রথমেই, তারপর ডিফিউজ ওটাইটিস এক্সটার্না করবো, এক্সটার্না। আচ্ছা, আর হচ্ছে ম্যানেজমেন্ট কী করবো, ম্যানেজমেন্ট করবো কি লোকালি হচ্ছে মাইক্রোস্কোপিক ডিপ্রাইভমেন্ট করবো, টপিক্যাল স্টেরয়েড অ্যান্টিবায়োটিক দিব, অ্যান্টিফাঙ্গাল দিতে পারি। আর হচ্ছে এটাকে অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে ট্রিটমেন্ট করতে হবে। ঠিক আছে। পেরিকন্ডিটিস অফ দ্য এক্সটার্নাল এয়ার, এটা কি হইতে পারে, ইনফেকশন বা ইনফ্লামেশন হয় পেরিকন্ডিয়াম অফ দ্য এক্সটার্নাল অডিটরি, এক্সটার্নাল এয়ার ওর অরিকল ওর এক্সটার্নাল অডিটরি ক্যানেল, এগুলোর মধ্যে স্টেজিং করে দেখি আমরা। স্টেজ তিনটা স্টেজ, প্রথম হচ্ছে কি আর্লি পেরিকন্ডিটিস উইদাউট ফ্লাকচুয়েন্ট অ্যাবসেস, সেকেন্ড স্টেজ হচ্ছে পেরিকন্ডিটিস উইথ ফ্লাকচুয়েন্ট অ্যাবসেস, আর স্টেজ 3 হচ্ছে পেরিকন্ডিটিস উইথ ফ্লাকচুয়েন্ট অ্যাবসেস উইথ কার্টিলেজ ড্যামেজ। এটা আমরা কী পাবো, ইটিওলজি। ইটিওলজি কী কারণে হইতে পারে, ইটিওলজি প্রথমে হচ্ছে কোনো কারণে কানে ব্যথা পাইছে, ল্যাসারেটেড হয়ে আছে, বা যদি সার্জারি হয়ে থাকে সেই ক্ষেত্রে, অথবা ফ্রস্টবাইট যদি হয় ঠান্ডার কারণে, আর বার্ন যদি হয় গরমের কারণে, কেমিক্যাল যদি ইনজুরি হয় সেই ক্ষেত্রে হইতে পারে, হেমাটোমা যদি ফর্মেশন হয়, হেমাটোমার মধ্যে ইনফেকশন হয় সেইখানে হইতে পারে, অথবা যদি কান ছিদ্র করতে যায় কার্টিলেজাল পোর্শনে যদি করে সেই ক্ষেত্রে হইতে পারে। এখন কি কি অর্গানিজম দিয়ে হয় এটা, এই অর্গানিজম হচ্ছে স্টেফাইলোকাস অরিয়াস হচ্ছে মেইন, এছাড়া স্টেপটোকাস, তারপরে প্রোটিয়াস, কোলাই, আর হচ্ছে সিউডোমোনাস, এগুলা দিয়ে হইতে পারে। এছাড়া হচ্ছে কি আমরা কি পাবো, সিমটম কি পাবো, ডাল পেইন পাবো, পেরিকন্ডিটিস ডাল পেইন থাকবে এবং সাইন অফ ইনফ্লামেশন থাকবে। ইয়ে করবো, ডায়াগনোসিস করবো, ডায়াগনোসিস এইভাবে করলাম, করার পর আউটকাম কি করবো, আউটকাম হচ্ছে ইফ যদি ট্রিটমেন্ট না করা হয় সেক্ষেত্রে এভাসকুলার নেক্রোসিস হবে, এভাসকুলার নেক্রোসিস হয়ে যেতে পারে, ডিফর্মিটি অফ দ্য পিনা হবে, অথবা রেয়ারলি সেপ্টিসেমিয়া হইতে পারে, নেক্রোটাইজিং ফাসাইটিস অফ দ্য নেক হয়ে যেতে পারে। এগুলো রেয়ার, এগুলো লাগবে না, এভাসকুলার নেক্রোসিস হবে, এটাই হচ্ছে বড় কথা। আচ্ছা, কাণ্ড নষ্ট হয়ে যাবে। ম্যানেজমেন্ট করবো কি, ম্যানেজমেন্ট প্রথমে হচ্ছে প্রিভেনশন, প্রথমে কেয়ারফুল পিকি পায়ার্সিং করব, আর এসেপটিক ইভাকুয়েশন করব। আচ্ছা, ফার্স্ট টাইম ম্যানেজমেন্ট কী করবো, ফার্স্ট টাইম ম্যানেজমেন্ট করব ব্রড স্পেকট্রাম সিউডোমোনাল ইন্টারভেনাস অ্যান্টিবায়োটিক দিব, কারণ হচ্ছে কার্টিলেজকে বাঁচাইতে হয়। ব্রড স্পেকট্রাম সিউডোমোনাল ইন্টারভেনাস অ্যান্টিবায়োটিক দিব। সিউডোমোনাল কী ছিল, ওই সেপ্টাজিডিম, তারপরে মেরোপেনাম, এগুলা ছিল। ইফ সাব পেরিকন্ডিয়াল অ্যাবসেস উইথ ফ্লাকচুয়েশন ইজ প্রেজেন্ট, দেন ইনসিশন ড্রেনেজ করব। রেজিস্ট্যান্স কেসে কী করবো, রেজিস্ট্যান্স কেসে পাঁচ নিয়ে কালচার করব, দেখব, এবং দরকার লাগে আমাদের কিছু কার্টিলেজ ফেলে দিব। এখন হচ্ছে আমাদের রিল্যাপসিং পেরিকন্ডিটিস, রিল্যাপসিং বারবার হচ্ছে রিমিশন হচ্ছে এবং রিল্যাপস হচ্ছে। এটা কাদের হয়, সাধারণত এটা যদি অটোইমিউন ডিজিজ থাকে সে তাদের হইতে পারে। এটা সাধারণত কী ধরনের, এটা রেয়ার ডিজিজ যেটা ইনফ্লামেশন হয়, সেটা মাল্টিপল কার্টিলেজিনাস স্ট্রাকচারে হয়, আপার রেসপিরেটরি ট্র্যাক্টে এবং হচ্ছে কানেকটিভ টিস্যু অফ দ্য ভেরিয়াস সাইড অফ দ্য বডি। তাহলে হচ্ছে এটা হচ্ছে ইনফ্লামেশন হয় এবং ডিজেনারেটিভ চেঞ্জ হয়, মাল্টিপল কার্টিলেজিনাস স্ট্রাকচার অফ দ্য আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, এবং হচ্ছে কি কানেক্টিভিটি ডিসঅর্ডার। ইটিওলজি কী পাবো, ইটিওলজি হচ্ছে অটো ইমিউন আছে, তারপর আর অ্যাসোসিয়েট থাকতে পারে ভাস্কুলাইটিস, কানেক্টিভ টিস্যু ডিসঅর্ডার, অটো ইমিউন কন্ডিশন, এগুলা অল টাইপ অফ কার্টিলেজ ইনভলভ হয়। এখানে আমরা কি পাবো, এখানে আমরা প্রথমত হচ্ছে প্রথমের দিকে ফিভার পাবো, একুট কেস থাকলে। কানের জন্য হচ্ছে কি কার্টিলেজিনাস পোর্শনটা রিজর্ভ হয়ে যাবে, যার কারণে ফ্লপি পিনা পাবো। আর নাকের জন্য কী পাবো, নাকে পেইন পাবো, ফিলিং অফ ফুলনেস, নাক বন্ধ থাকবে, এবং হচ্ছে হঠাৎ করে সেডেল নোজ ডিফর্মিটি হবে, পেইনলেস। আর হচ্ছে গলার জন্য লেরিংস ট্র্যাকের জন্য কী করবো, হটসনেস পাবো, টেন্ডারনেস পাবো, ইয়ার ওয়ে অবস্ট্রাকশন পাবো। কোস্টাল
কার্টিলেজের জন্য বুকে ব্যথা হবে। ইসিউশন টিউবের জন্য ইসিউশন টিউব অবস্ট্রাকশন মিডলের কমপ্লিকেশন হতে পারে। আচ্ছা, এখন নন কার্টিলেজাস ফিচার, এখন তো কার্টিলেজাস ফিচার করলাম, নন কার্টিলেজাস ফিচার যেমন হচ্ছে তোমার কানেক্টিভিটি টু ডিসঅর্ডারের ক্ষেত্রে হতে পারে, অটোইমিউন আদার কন্ডিশনের কারণে হতে পারে। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ওকুলার কন্ডিশন যেমন স্ক্লেরাইটিস ডেভেলপ করতে, আইরাইটিস ডেভেলপ, ক্যারাটাইটিস ডেভেলপ করতে পারে। আর ইনার ইয়ারের সিমটম হতে পারে যেমন হিয়ারিং লস হতে পারে, ডিসইকুইলিব্রিয়াম হতে পারে, ভাস্কুলার অ্যান্ড কার্ডিওভাস্কুলার আর কনসিকুয়েন্স হতে পারে, স্কিন লিশন হতে পারে। এখন আমি ট্রিটমেন্ট কী করবো? ট্রিটমেন্ট হচ্ছে স্টেরয়েড দিব, প্রথমে 30 থেকে 60 মিলিগ্রাম পিনিসোলিন দেবো ডেইলি, তারপরে ইন্ডাকশনের জন্য আর কন্টিনিউ করবো 5 থেকে 10 মিলিগ্রাম ডেইলি টু সাপ্রেস দ্য রিকারেন্স। আচ্ছা, সাথে ইমিউনো সাপ্রেসিভ এজেন্ট দিব, যেমন এজাথিওপ্রিন দিব, মেথোট্রেক্সেট দিব আর ফলিক অ্যাসিড দিব। যদি লাগে সেক্ষেত্রে এআরআই মেনটেন করার জন্য সার্জারি বা ট্যাকোস্টমি করা লাগতে পারে। আর আউটকাম হচ্ছে অ্যাকুট এক্সারবেশন রিমিশন কোর্স, লং টার্ম কনসিকুয়েন্স থাকতে পারে, কার্টিলেজাস ডিস্ট্রাকশন হতে পারে। ঠিক আছে। প্রিঅরিকুলার সাইনাস অর সিস্ট, এটা কী ধরনের হয়? কনজেনিটাল অ্যানোমালি, যেটা হিলোক্স অফ হিসের আমরা পড়ছিলাম। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ব্রঙ্কিয়াল আর্চের ডেভেলপমেন্টাল ফিউশন যদি না হয় সেই ক্ষেত্রে পিনার সাথে পিনা ডেভেলপমেন্ট যদি না হয় সেই ক্ষেত্রে একটা সাইনাস তৈরি হয়। কোথায়? অ্যাট দ্য রুট অফ দ্য হেলিক্সের রুটে সাইনাসটা ব্রাঞ্চিং ট্রাক থাকে এবং লাইন বাই স্কোমাস এপিথেলিয়াম থাকে, এবং এটা বারবার ইনফেকশন হয় এবং এটার প্রিঅরিকুলার সিস্ট বলে। যদি ব্লক হয়ে যায় পরে ইনফেকশন হয়, সিস্ট হয়ে যায়। আচ্ছা, এটার ক্ষেত্রে আমরা কী করবো? পেইন থাকবে, থাকবে, এটা সার্জিক্যাল এক্সিশন করবো। আচ্ছা, এটা হচ্ছে প্রিঅরিকুলার সাইনাস। তারপর হচ্ছে হেমাটোমা অফ দ্য অরিকল। হেমাটোমা হইতে পারে বিভিন্ন কারণ, ব্যথা ট্যাথার কারণে, যেমন কাদের হয়? সাধারণত বক্সারদের হয়, রেসলারদের হয়, রাগবি প্লেয়ারদের হয়। সেই ক্ষেত্রে ট্রমা স্পন্টেনিয়াস হিস্ট্রি থাকবে এবং এই ক্ষেত্রে পেশেন্টের কী হবে? কলিফ্লাওয়ার লাইক পুজিলিস্টিক ইয়ার হবে অথবা বক্সার্স ইয়ার হবে। এটা করবো, এক্সপ্রেশন করে আমরা ফেলবো, অ্যান্টিবায়োটিক দিব। আচ্ছা, হেমাটোমা অরিকল হলো। তারপর ক্যারাটোসিস অবটুরেন্স। ক্যারাটোসিস অবটুরেন্স কি? accumulation of large plaque of discomated keratin in the external auditory canal, এটাই হচ্ছে ক্যারাটোসিস অবটুরেন্স। লার্জ প্লাগ হবে ডিসকমেটেড ক্যারাটিনের হবে এক্সটার্নাল অডিটরি ক্যানাল। এটা কেন হয়? এটা হচ্ছে অ্যাবনর্মাল ইপিথেলিয়াল মাইগ্রেশনের কারণে হয়। অ্যাবনর্মাল ইপিথেলিয়াল মাইগ্রেশন কী ধরনের আছে? ইনফ্লামেটরি টাইপ আছে, সাইলেন্ট টাইপ আছে, দরকার নাই। সিমটম কী পাইতে হবে? সিমটম হচ্ছে কি? ব্যথা থাকবে, এটা হচ্ছে ব্যথা থাকে সিভিয়ার, হিয়ারিং ইম্পেয়ার করবে, ইয়ার ব্লকেজ থাকবে, কিন্তু কোনো ডিসচার্জ থাকবে না, ইচিং থাকবে, এটা মনে রাখতে হবে, এটা দিয়ে ডিফারেন্সিয়েট করতে হবে। আচ্ছা, যেহেতু এটা হচ্ছে ইপিথেলিয়াল মাইগ্রেশনের প্রবলেম, সেহেতু সাইনাসের সমস্যা হইতে পারে, সাইনাস ডিজিজ হইতে পারে অ্যাসোসিয়েট, এবং লাং ডিজিজ হইতে পারে। যখন আমরা অটোস্কোপি করবো তখন ক্যারোটিন প্লাক পাবো, এবং ক্যারোটিন প্লাকটা সরালে টিম্পানিক মেমব্রেন থিকেন পাবো, এবং ক্যানেলটা বড় হয়ে যাবে এবং গ্রানুলেশন টিস্যু থাকতে পারে। যদি গ্রানুলেশন টিস্যু পাই সেক্ষেত্রে বায়োপসি নিব, এবং আমরা যেহেতু ক্যানেল বড় হয়ে গেছে সেহেতু সিটি অফ টেম্পোরাল বোন করবো, যে আরও কোনো প্যাথোলজি আছে কিনা দেখার জন্য। ট্রিটমেন্ট করবো কি? রিমুভাল অফ দ্য প্লাকটাকে রিমুভ করবো এবং গ্রানুলেশন টিস্যুকে ট্রিটমেন্ট করবো, আর ক্যানেলোপ্লাস্টি লাগতে পারে। এ গেল ক্যারাটোসিস অবটুরেন্স। এরপরে আসি অডিটরি ক্যানেল কোলেস্টিওটোমা, যেটা অডিটরি ক্যানেল হয়েছে। কীভাবে হইতে পারে? অ্যাবনর্মাল বোন লিডিং টু ইপিথেলিয়াল মাইগ্রেশন টু দ্য বোন, অ্যাবনর্মাল বোন। আচ্ছা, এটা কি স্টেজিং আছে? স্টেজিংটা খুব সুন্দর। স্টেজিং হচ্ছে এক্সটার্নাল অডিটরি ক্যানেলের মধ্যে কোলেস্টিওটোমা হবে এবং এটা এক্সটার্নাল অডিটরি ক্যানেলের মধ্যেই থাকবে। এটা যদি এক্সটার্নাল অডিটরি ক্যানেল থেকে টিম্পানিক মেমব্রেন এবং মিডিল এয়ারে যায় তাহলে স্টেজ 2। আর স্টেজ 3 হচ্ছে যদি এক্সটার্নাল অডিটরি ক্যানেল থেকে এটা যদি মাস্টার্ড এয়ার সেল এবং মাস্টার্ড বোনে যায়, স্টেজ 3। আর স্টেজ 4 কি? যদি এটা টিম্পানিক মেমব্রেন থেকে ছড়ায়া ইন্ট্রাক্রেনিয়াল ইনভলভমেন্ট হয়, এটা স্টেজ 4। এটা স্টেজ 4, এবং এই ক্ষেত্রে আমরা এইচএসসিটি করবো, আর অ্যাজ ইউজুয়াল সিমটম দিয়ে আমরা এটা সার্জিক্যাল এক্সিশন করব। এক্সোস্টোসিস অফ দ্য এক্সটার্নাল অডিটরি ক্যানেল, এটা কি জিনিস? এটা হচ্ছে বিনাইন গ্রোথ অফ পেরিওস্টিয়াল বোন। কোথায় হবে? এটা কীরকম হবে? স্মুথ সিসাইল বা ইমোবাইল
হেমিস্ফেরিক্যাল সোয়েলিং ইন দ্য ডিপ পার্ট অফ দ্য মিয়েটাস অ্যাডজেসেন্ট দ্য টিম্পানিক মেমব্রেন। এটা এটা কি, এটার ফিচার আর কি হইতে পারে, মাল্টিপল হইতে পারে, বাইলেটারাল হইতে পারে, মাল্টিপল বাইলেটারাল এবং হচ্ছে এন্টিরিয়র পোস্টেরিয়র অফ দ্য এক্সটার্নাল অডিটরি ক্যানাল থেকে হইতে পারে। আচ্ছা, ইটিওলজি কি, কারণ হয় কি, কোল্ড ওয়াটার এক্সপোজারের কারণে হইতে পারে। আচ্ছা, এটা কি কি নিয়ে পেশেন্ট আসবে, এটা পেশেন্ট নিয়ে আসবে রিকারেন্ট অটাইটিস এক্সটার্না নিয়ে আসবে, কন্ডাক্টিভ হিয়ারিং লস নিয়ে আসবে। অটোস্কোপি করলে আমরা কী পাবো, অটোস্কোপি করলে আমরা বাইলেটারাল মাল্টিপল সিসাইল হেমিস্ফেরিক্যাল বনি সোয়েলিং পাবো এক্সটার্নাল অডিটরি ক্যানালে এবং কাছাকাছি টিম্পানিক মেমব্রেনের। এবং এটা আমরা ডিফারেন্সিয়েট করবো সিএসএম এর সাথে কি দিয়ে, এইচএসসিটি করব। ইনভেস্টিগেশন শুধু একটাই করবো, এইচএসসিটি, যে দেখবো যে অন্য কোনো সমস্যা আছে কিনা। এটার জন্য আমরা ট্রিটমেন্ট কী করে, প্রথমে হচ্ছে এসিমটোমেটিক পেশেন্ট আর হচ্ছে অ্যাভয়েড কোল্ড ওয়াটার এক্সপোজার, ইয়ার প্লাগ ব্যবহার করবে যখন চান করবে, সাথে হচ্ছে মেটিকুলাস ওরাল টয়লেটিং করবে, টয়লেটিং করতে হবে সাকশন টিউব দিয়ে, এবং টপিক্যাল অ্যাপ্লিকেশন ব্যবহার করবে, স্টেরয়েড, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিফাঙ্গাল ড্রপ ব্যবহার করবে। এবং এটা আমরা কি করব, সার্জিক্যাল রিমুভ করব, মিওটোপ্লাস্টি করব। কখন করব সার্জারি, রেপিটেড যদি ট্রিটমেন্ট করব, তারপর যদি রেপিটেড ট্রিটমেন্ট করার পরও যদি না ক্লিয়ার হয় সেক্ষেত্রে করব। আর যদি ফ্রিকোয়েন্ট সিরোমেন যদি ওয়াক্স তৈরি হয় বারবার, সেক্ষেত্রে আমরা হেয়ারিং লস হইতে পারে, সেক্ষেত্রে আমরা করে দেব। আচ্ছা, এরপরে আছে কি, এরপরে আছে কনজেনিটাল অ্যাট্রেসিয়া অফ দ্য ইয়ার ক্যানেল। কনজেনিটাল অ্যাট্রেসিয়া অফ দ্য ইয়ার ক্যানেল হচ্ছে সিমটম অ্যাসোসিয়েট। কনজেনিটাল অ্যাট্রেসিয়া অফ দ্য ইয়ার ক্যানেল কী জিনিস, এটা প্রথমে হচ্ছে কি, এটা একা হইতে পারে অথবা অন্য কোনো অ্যানোমালির সাথে হইতে পারে। যদি একা হয় সেক্ষেত্রে কী হয়, সাধারণত অবলিটারেশন অফ দ্য মিয়েটাস। মিয়েটাস অবলিটারেশন হয় কীভাবে, ফাইব্রাস টিস্যু বোনস দিয়ে, বা ডিপ মিয়েটাসে এবং টিম্পানিক মেমব্রেন, এবং ডিপ মিয়েটাস এবং টিম্পানিক মেমব্রেন নর্মাল থাকে। এটার সাথে আরও কিছু অ্যাসোসিয়েট থাকতে পারে, যেমন মাইক্রোশিয়া থাকতে পারে, মিডিল ইয়ার, ইনার ইয়ার অ্যাবনর্মালিটি থাকতে পারে। কিন্তু ডায়ামিটার আমরা কতটুকু দেখে বুঝবো, ডায়ামিটার হচ্ছে 4 মিলিমিটার ইন অ্যাডাল্ট আর 2 মিলিমিটার ইন চিলড্রেন। এর নিচে যদি যায় সেক্ষেত্রে আমরা কনজেনিটাল অ্যাট্রেসিয়া বলবো। অ্যাডাল্ট সাধারণত কাদের হয়, মেল পুরুষ মানুষের হয় এবং ডান কানে হয়। সিনড্রোম অ্যাসোসিয়েটেড উইথ অ্যাট্রেসিয়া, সিনড্রোমটা বেশি জরুরি। ব্রঙ্কো অটো রেনাল সিনড্রোম, চার্লস সিনড্রোম, ক্রুজেন সিনড্রোম, টিএসআর কোলিন সিনড্রোম, হেমিফেশিয়াল মাইক্রোসোমিয়া, ওয়ার্ডেনবার্গ সিনড্রোম, এটা আমরা ওই যে কোক্লিয়ারের মধ্যে পড়ছিলাম। আচ্ছা, এটা গেল সিনড্রোম। এটা তারপরে আমরা অডিওলজি করে দেখব, পিটিএ করব, বিওএ করব, বিহেভিয়ারাল অবজারভেশন অডিওমেট্রি করব, ইম্পিডেন্স করব, এসআরটি করব, ইমেজিং করতে পারি, এইচএসসিটি করতে পারি, ক্যানালোপ্লাস্টি করব, বোনে অ্যাঙ্কার হেয়ারিং এইড ব্যবহার করব। একোয়ারটা কি জিনিস, একোয়ারটা হচ্ছে ইন্টারলুমিনাল সিকুইলি অব আইদার, ইন্টারলুমিনাল সিকুইলি হয়ে অ্যাট্রেসিয়া হবে, ব্লাইন্ড সেক তৈরি হবে। এটা কারণ কী কী হইতে পারে, বিভিন্ন কারণে হইতে পারে। প্রথম হচ্ছে ইনফ্লামেশন আর সার্জারি। মিয়েটোপ্লাস্টি অপারেশনের ফলে ইনভলভ হবে, মিয়েটাল অ্যাপ্রোচে যদি না করে সেক্ষেত্রে হইতে পারে। আর ইনফ্লামেশনের কারণে, যেমন এক্সটার্নাল অটাইটিস এক্সটার্নাল যদি হয়, সোরিয়াসিস এক্সিমা যদি হয়, ডার্মাল কন্ডিশন যদি থাকে, একিউট ক্রনিক সিএসএম যদি হয়, ট্রমার কারণে হইতে পারে, ইনজুরির কারণে হতে পারে, ফ্র্যাকচারের কারণে হতে পারে, বার্নের কারণে হইতে পারে। সেক্ষেত্রে আমরা ওই হিসাবে দেখে দেখে ট্রিটমেন্ট করব। শেষ। তারপরে একটা গ্যাপ। বিনাইন নেক্রোটাইজিং অটাইটিস এক্সটার্না, এখানে কি হয়, এখানে এক্সটার্নাল অডিটরি ক্যানেলে বোনসটাকে নেক্রোসিস করে এবং সেকেন্ডারি ইনফ্লামেশন হয় স্কিন এবং সফট টিস্যুতে, যার কারণে ভিতর থেকে নেক্রোসিস হয়ে বোনের ইনফ্লামেটরি চেঞ্জ হয়। এটা কোন অর্গানিজম দিয়ে হয়, এটা স্টেফাইলোকোকাস অরিয়াস দিয়ে হয়। স্টেফাইলোকোকাস অরিয়াস দিয়ে হয়। এটা কাদের হয়, এটা সাধারণত আননোন, কিন্তু এটা সাধারণত ডায়াবেটিস পেশেন্ট যাদের, তাদের মাইক্রো এনজিওপ্যাথি হচ্ছে তাদের হইতে পারে, অথবা যারা বারবার কান খোঁচায় তাদের বিনাইন নেক্রোটাইজিং অস্টিওমালাইটিস হইতে পারে, বিনাইন নেক্রোটাইজিং অটাইটিস এক্সটার্না হইতে পারে। আচ্ছা,
এটা জন্য আমরা পাস নিব, কালচার করবো, সিটি স্ক্যান করবো, অ্যাজ ইউজুয়াল সব কিছু করবো। আচ্ছা, তারপর একটা টার্ম আছে অস্টিও রেডিও নেক্রোসিস অফ দ্য টেম্পোরাল বোন। অস্টিও রেডিও নেক্রোসিস অফ দ্য টেম্পোরাল বোনে আমরা কী করি, প্রথমে এখানে ডেফিনেশন আর ট্রিটমেন্টটা বেশি জরুরি। অস্টিও রেডিও নেক্রোসিস কাদের হয়, রেডিয়েশন এক্সপোজার পেশেন্টদের। টেম্পোরাল পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোনে রেডিয়েশন এক্সপোজার হয়, যেটা ফেল টু হিল ওভার পিরিয়ড অফ মান্থ, আবার 3 মান্থ ধরে যদি এরকম হয়। রেডিয়েশন পাওয়ার কারণে কী হইতে পারে, রেডিয়েশন পাওয়ার কারণে মাইটোসিস বন্ধ হয়ে যায়, টিস্যু রিপেয়ারটা বন্ধ হয়, যার কারণে এভাস্কুলার নেক্রোসিস হয়। এটা ট্রিটমেন্ট কী করবো, এটা ট্রিটমেন্ট আমরা প্রিভেনশন করবো। প্রথমে রেডিওথেরাপি দেওয়ার আগে অবশ্যই প্ল্যানিং করে নিব। তারপর হচ্ছে সার্জিক্যাল ইন্টারভেনশন অন পিরিয়ড টু রেডিওথেরাপি। রেডিওথেরাপির আগেই আমরা সার্জারি করে নেব, যেন রেডিওথেরাপিটি কম দেওয়া লাগে। ওয়েট অ্যান্ড ওয়াচ ফর হিলিং করব। তারপর লোকালাইজ নেক্রোসিস যদি হয়, তাহলে আমরা সিকোস্টামটাকে ফেলে দিব, লোকাল অ্যান্টিবায়োটিক, অ্যানালিসিক, হিলিং করার চেষ্টা করব। তারপর লোকাল রোটেশনাল ফ্ল্যাপ দিতে পারি। যদি না হয়, তারপর ডিফিউজ নেক্রোসিস হয়, সেক্ষেত্রে আবার ফেলে দিব, রেডিক্যাল সার্জিক্যাল ডিব্রাইভমেন্ট করব, সফট টিস্যু ফ্ল্যাপ দেবো, হাইপারবোরিক অক্সিজেন থেরাপি দেবো। এটা গেল রেডিও নেক্রোসিস অফ দ্য টেম্পোরাল বোন। এখন আসে ফরেন বডি। যদি কানের মধ্যে ফরেন বডি যদি থাকে, তার সেক্ষেত্রে আমরা ডিল করব এটা নেচার কী ধরনের এবং কোন জায়গায়, লোকেশনটা কী, এবং পেশেন্টটা কি ছোটো বাচ্চা না বড়। নেচার দেখে আমরা বুঝবো। প্রথমে হচ্ছে লিভিং ইনসেক্ট। আর লিভিং ইনসেক্ট যদি হয়, সেক্ষেত্রে ওয়েল দিয়ে এটাকে মারবো। আর যদি নন লিভিং অবজেক্ট হয়, সেক্ষেত্রে এটা গ্রাসপিং না নন গ্রাসপিং সেটা আমরা দেখবো। যদি গ্রাসপিং হয়, তাহলে কটন উল, ডেড ইনসেক্ট, পেপার, স্মল টয় থাকে, সেটা আমরা ক্রোকোডাইল ফোরসেপ দিয়ে রিমুভ করবো। যদি অর্গানিক অবজেক্ট হয় বা নন লিভিং অবজেক্ট হয়, সেক্ষেত্রে যেমন বিন, সেটাকে আমরা ব্লান্ড এয়ার হুক দিয়ে অথবা জবসন হুক দিয়ে বের করব। আচ্ছা, এটা লোকেশন কোথায় হচ্ছে, লোকেশন হচ্ছে ল্যাটারাল টু দ্য ইসমাস, মিডিয়াল টু দ্য ইসমাস যে ছোট অংশটা আছে কানের অডিটরি ক্যানাল, তার ল্যাটারালি এবং মিডিয়ালি। পেশেন্ট হচ্ছে ইয়ং আনকোঅপারেটিভ চিলড্রেন, অ্যাডাল্ট কোঅপারেটিভ পেশেন্ট। কমপ্লিকেশন কী হইতে পারে, যদি ফরেন বডি দিয়ে হয়, সেটা হইতে পারে লেসারেশন হইতে পারে, অটেস এক্সটার্ন হইতে পারে, ফেশিয়াল না পালসি হইতে পারে। যদি এটা ব্যাটারি হয়, ব্যাটারি থেকে অ্যালকালিক ম্যাটেরিয়াল ব্যবহার হয়, এটা যদি হইতে পারে। আচ্ছা, কমপ্লিকেশন হইতে পারে রিমুভ করার লেসারেশন হইতে পারে, তারপর ড্যামেজের পারফরমেন্স টিম্প্যানিক মেমব্রেন হইতে পারে, আর অসিকুলার চেইন ড্যামেজ হইতে পারে।